2025 সালের যে ডিপ্লোমা এডমিশন পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন থেকে তোমাদের যে রসায়ন থেকে যে প্রশ্নগুলো হয়েছিল, তো রসায়ন থেকে যে 10টা প্রশ্ন ছিল আমরা আজকের ক্লাসে সেই 10টা এমসিকিউ হচ্ছে আলোচনা করব। ঠিক আছে? তো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করবো, আমি তোমাদেরকে সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আমরা একটু দেখি আমাদের হচ্ছে প্রথম যে প্রশ্নটা সেটা কি ছিল। আর এখানে প্রশ্নের যে সিরিয়াল গুলো দেখতে পাইতেছো তোমরা, এমসিকিউ এর 2 নাম্বার কিংবা হচ্ছে এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে, নাম্বারিং গুলো, সেই নাম্বারিং গুলো হচ্ছে তোমাদের যে এমসিকিউ পরীক্ষাটা হবে 70 মার্কের। তো এখানে তোমাদের হচ্ছে টোটাল 4টা সেটের প্রশ্ন থাকবে। 4টা সেটের প্রশ্ন বলতে সেটের ব্যাপারটা তোমরা সবাই বুঝো তো, একটু বলো তো সেটের ব্যাপারটা বুঝো না তোমরা? আচ্ছা আমি বলি তাহলে, সেটের ব্যাপারটা হচ্ছে তোমাদের এখানে হচ্ছে এমসিকিউ যে হয় টোটাল হচ্ছে কি 70টা এমসিকিউ থাকবে। ঠিক আছে? 70 মার্কের, 70 প্রত্যেকটার জন্য এক করে টোটাল 70টা এমসিকিউ থাকবে। ওকে, তো এখন এই 70টা এমসিকিউ, তাহলে তো অবশ্যই প্রত্যেকটা এমসিকিউ এর জন্য এক থেকে এরকম ভাবে আমাদের 70 যে মার্কিং বা সিরিয়াল এটা থাকবে, তাই না? তো 4টা সেট বা হচ্ছে প্রশ্নের সেট বলতে বোঝা হচ্ছে এখানে আমাদের একটা সেটের মধ্যে যে প্রশ্নটা হচ্ছে 1 নম্বরে আছে, ঠিক আছে, ওই সেম প্রশ্নটাই, মানে প্রশ্নের মধ্যে কোনো পরিবর্তন নেই, সেম প্রশ্নটাই শুধুমাত্র ওই অন্য যে সেটটা থাকবে প্রশ্নে, সেই সেটের হচ্ছে একটা সেটের 1 নাম্বার, সেটা অন্য সেটে ধরো হচ্ছে সাপোজ 11 বা হচ্ছে ধরো হচ্ছে 15, এই যে এইভাবে র্যান্ডমলি যে কোনো সিরিয়ালে থাকতে পারে। ঠিক আছে? অর্থাৎ এই 4টা সেটের এই যে প্রশ্নের যে সিরিয়ালটা 1 থেকে 70 পর্যন্ত, এটা 4টা সেটে 4 রকমের হবে। এটার কারণ হচ্ছে তোমার সামনে এবং হচ্ছে তোমার পেছনে যে শিক্ষার্থীরা থাকবে তাদের সাথে অবশ্যই, এবং তোমার পাশে যে শিক্ষার্থীরা থাকবে তাদের সাথে তোমার সেটটা অবশ্যই কি থাকবে, এরকম উল্টা। তোমার যদি হয় ধরো হচ্ছে 1 2 3 4 এইরকম 4টা সেট, তোমার যদি সেট নাম্বার 1 হয় তাহলে তোমার সামনে তার হয়তো সেট 2 হবে, তোমার পেছনে তার হয়তো সেট 3 হবে, তোমার পাশে তার হয়তো সেট 4 হবে, এরকম ভাবে উল্টাপাল্টা থাকবে। এর কারণ হচ্ছে যাতে করে তোমরা একে অপরের সহযোগিতা এইভাবে হচ্ছে না নিতে পারো, এই কারণে। ঠিক আছে? তো এইখানে আমরা যে সেটটা দেখতেছি আমাদের গতবার অর্থাৎ 2025 সালে যে প্রশ্নটাতে পরীক্ষা হয়েছিল, তো সেটা টোটাল 4টা সেট ছিল। সেটগুলোর নাম ছিল হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা আর হচ্ছে সুরমা। তো আমরা সুরমা সেটের এই নাম্বারিং গুলা দেখতেছি। ঠিক আছে? তো এখানে দেখো প্রথম যে এখানে প্রশ্নটা ছিল, যেটা ছিল রসায়ন থেকে আসছিল, তো সেটা সুরমা সেটের 2 নাম্বার এমসিকিউ যেটা ছিল, তো সেই 2 নাম্বার এমসিকিউতে এই প্রশ্নটা ছিল। প্রশ্নটা ছিল এমন যে জৈব যৌগে কোন মৌলটি অবশ্যই থাকবে। ঠিক আছে? তো তোমরা তো কিছুদিন আগে পড়াশোনা করে আসলা এবং হচ্ছে তোমরা এই বিষয়গুলো পড়ছো, তাই না? তো এগুলো হচ্ছে গতবার যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যে প্রশ্নগুলা আসছিল, 70টা প্রশ্ন খুবই সহজ, এবং হচ্ছে তুলনামূলক ভাবে হচ্ছে তোমাদের হচ্ছে ওই এসএসসি ব্যাচের জন্য তোমরা যা পড়াশোনা করো বা হচ্ছে তোমরা ফাইনাল পরীক্ষা যেভাবে দাও তার চাইতে অনেক সহজ আকারে প্রশ্ন হয়েছিল। এর কারণ হচ্ছে যেহেতু গতবার একটা ফার্স্ট টাইম বা প্রথমবারের মতো একটা ব্যাপার ছিল, তো এই কারণে হতে পারে যে এই প্রশ্নগুলো বা অ্যান্সার গুলো সহজ করা হয়েছিল। কিন্তু এবার কিন্তু এরকম কোনো সম্ভাবনা থাকবে না, এবার কিন্তু আগের বারের তুলনায় কিন্তু অবশ্যই একটু কঠিন করার চেষ্টা করা হবে বা কঠিন করা হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে আগাইতে হবে। ওকে, তো এই প্রশ্নের অ্যান্সারটা কে বলতে পারবো বলো? কার্বন। অবশ্যই কার্বন। হ্যাঁ, তো এখানে আমরা জানি যে জৈব যৌগ হচ্ছে যেই জৈব যৌগ এটা আসুক না কেন, যে কোনো জৈব যৌগের যে কার্বন যে আমাদের এই যে মৌলটা, এটা কিন্তু অবশ্যই থাকবে, কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব না। ঠিক আছে? ওকে, তো এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন। যেমন হচ্ছে আমরা হচ্ছে এই যে আমরা হাইড্রোকার্বন যেটাকে আমরা বলি জৈব যৌগ, ঠিক আছে, তো জৈব যৌগ বা হাইড্রোকার্বন এটাকে প্রকাশ করার জন্য আমরা সাধারণত হচ্ছে সিএইচ এরকম ভাবে হচ্ছে লিখে থাকি। ঠিক আছে? হাইড্রোকার্বন, তো এটা এটা মানে হচ্ছে হাইড্রোকার্বনের একটা হচ্ছে আমরা যখনই বুঝাইতে চাই বা বলতে চাই তখন আমরা হচ্ছে এরকম ভাবে আর কি লেখার চেষ্টা করি। তো যেখানে এরকম হাইড্রোজেন এবং কার্বন এই দুটো কিন্তু অবশ্যই থাকে। ওকে, তো এখানে আমাদের যে কার্বন যে মৌলটা সেটা কিন্তু অবশ্যই থাকবে। তো এখানে বলতে পারো স্যার এখানে তো কার্বনের সাথে যদি হাইড্রোজেন না থাকে তাহলে তো আসলে ওইটা আমাদের কি জৈব যৌগ বা হাইড্রোকার্বন আসলে হয় না। তো এখানে আমাকে মনে রাখতে হবে যে এই যে কার্বনের যে আমাদের শিকল গঠনের যে অবস্থাটা, বা এখানে আমাদের যে এই হাইড্রোকার্বনে বা জৈব যৌগের যে মূল যে পরমাণুটা, সেটা হচ্ছে আমাদের কি এই কার্বন। কারণ কার্বনের শিকলের সাথে হচ্ছে হাইড্রোজেনের যে পরমাণুটা এটা হচ্ছে যুক্ত হয়, কার্বনের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়। তো এই কারণে আমাদের মূল পরমাণু যেটা আর কি বা মূল মৌল যেটা আর কি সেটা হচ্ছে কার্বন। তো এই কারণে আমরা এখানে অ্যান্সার অপশনে আমাদের হাইড্রোজেন এবং হচ্ছে কার্বন থাকা সত্ত্বেও আমরা কিন্তু কার্বনটাকে সঠিক অ্যান্সার হিসেবে ধরতেছি।
সাপোজ এখানে আমাদের অপশনগুলোর মধ্যে যদি কার্বন না থাকতো, শুধুমাত্র হাইড্রোজেন থাকতো এবং অন্য কোনো উদাহরণ দিয়ে আমাদের এই ইয়েটা থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু হাইড্রোজেনকে সঠিক অ্যান্সার হিসেবে দিতে পারতাম। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলা কিন্তু আসলে ট্রিকি কোশ্চেন বা হচ্ছে একটু হচ্ছে আর কি তোমাদের একটা দ্বিধায় ফালানোর মতো কোশ্চেন। তো এরকম কিন্তু আরো কোশ্চেন আছে, বিশেষ করে যে অ্যাপটিটিউড টেস্ট নামে যে অংশটা আছে সেখানে যে 10টা এমসিকিউ হবে ওই টাইপের, তো ওইগুলা কিন্তু আরো তোমাদেরকে দ্বিধায় ফেলবে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা আমরা একটু দেখি। যেমন হচ্ছে নিচের কোনটা ক্ষার? ঠিক আছে, এটা বলো। সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলা কিন্তু খুবই সহজ এবং হচ্ছে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন, তাই না? এগুলা কিন্তু তোমরা আসলে সবাই হচ্ছে পড়ে আসছো, তাই না? তো এগুলা দেখে আসলে তোমাদের কাছে মনে হইতেছে যে এই যে পরীক্ষাটা আমাদের জন্য অনেকটা সহজ হবে, আসলে সহজ হবে। তবে তোমাদের যে 70 মার্ক, এই 70 মার্কের মধ্যে 50 মার্ক বা হচ্ছে ধরো হচ্ছে 40 মার্ক, কমপক্ষে 40 মার্ক এমন থাকবে যেগুলো হচ্ছে প্রায় সবাই অ্যান্সার করতে পারবে, প্রায় সবাই অ্যান্সার করতে পারবে। কারণ দেখো, তোমরা ভর্তি পরীক্ষায় যেহেতু অংশগ্রহণ করবা এবং হচ্ছে সারা দেশে আমাদের হচ্ছে সর্বমোট 49টা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে, তো এখানে যদি খুবই হার্ড হয় প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এমন হার্ড করা হয়েছে যার ফলে এই যে পরীক্ষায় যে মিনিমাম যে মার্কটা, অর্থাৎ একটা ইনস্টিটিউটে চান্স পাওয়ার জন্য, তো সেই মিনিমাম মার্ক কিন্তু অনেকেই পাবে না। ঠিক আছে, তো দেখা যাবে যে আসলে ওই মার্ক কম হওয়ার কারণে ওই ইনস্টিটিউটগুলোতে যে সর্বমোট সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যা হচ্ছে ফিল আপ হচ্ছে না। তো এই কারণে কিন্তু অবশ্যই একটা হচ্ছে মিনিমাম মার্ক, যেটা হচ্ছে আসলে যাতে করে সবার একটা চান্স পাওয়ার থাকে, সম্ভাবনা থাকে। তো এই কারণে কিন্তু প্রশ্নগুলা এরকম প্রায় 40% মতো প্রশ্ন সহজ হবে, যার ফলে সবার একটা চান্স পাওয়ার সুযোগ থাকবে। তবে যারা হচ্ছে তোমরা আশা করতেছো বিশেষ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তারপর হচ্ছে কি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, এই জাতীয় বিভাগীয় পলিটেকনিক ইনস্টিটিউট বা তুলনামূলক ভাবে যেগুলো সবাই হচ্ছে আর কি চায় যে এখানে আমি পড়ি, বা হচ্ছে টেকনোলজির কথা যদি বলো, সিভিল, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, মেকানিক্যাল, এই টাইপের টেকনোলজি যদি পাইতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই বেশি মার্ক পাইতে হবে এবং ভর্তি পরীক্ষায় একদম অসাধারণ ভাবে ভালো করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই একদম কঠিন, যতটা কঠিন প্রশ্ন হতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখে হচ্ছে প্রিপারেশন নিতে হবে, এবং আমরা তোমাদেরকে সেভাবে প্রস্তুত করব। তো আগে আমরা যে প্রশ্নটা গত সেশনে আসছিল সেটা নিয়ে হচ্ছে আলোচনাটা শেষ করি। তো এটা গেল, ঠিক আছে। তারপর আমরা একটু দেখি পরবর্তী প্রশ্ন কি ছিল। এটা হচ্ছে অক্সিজেনের যোজনী কত? ঠিক আছে, এটাও তোমরা পারবা। অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তো যোজনী মনে রাখার একটা সহজ একটা উপায় হচ্ছে, তোমরা চিন্তা করবা যে যে মৌলের কথাটা প্রশ্নে বলা হয়েছে সেই মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তো অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেনের যে আমাদের পারমাণবিক সংখ্যাটা বা ইলেকট্রন সংখ্যা যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে কয়টা? সর্বমোট 8টা ইলেকট্রন, তাই না? এখানে আমাদের কি আছে? হচ্ছে 2টা হচ্ছে প্রথম কক্ষপথে এবং বাকি যে 6টা আছে সেটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে। তো এখানে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? তার শেষ কক্ষপথে হচ্ছে এরকম হচ্ছে 6টা ইলেকট্রন আছে। এখন প্রত্যেকটা পরমাণু, পৃথিবীতে যতগুলা পরমাণু আছে সবগুলা পরমাণুই চায় তার সর্বশেষ কক্ষপথটা যাতে কি থাকে? ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। ইলেকট্রন দ্বারা কি থাকে? পূর্ণ থাকে। এখন পূর্ণ থাকার দুইটা হচ্ছে উপায়, একটা হচ্ছে 2 এর নিয়ম, আর একটা হচ্ছে অষ্টক নিয়ম। ঠিক আছে, তো সাধারণত হচ্ছে অষ্টক নিয়মটা হচ্ছে ইলেকট্রন গুলো হচ্ছে আর কি মেনে চলে। তো এখানে 2 এর নিয়ম যেটা আর কি, ওই যে যদি কক্ষপথ একটা থাকে, একটা পরমাণু যদি কক্ষপথ একটা থাকে, ওই কক্ষপথে 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাহলে ওইটা হচ্ছে আমাদের আর কি একটা স্থিতিশীল মৌল, বা ওইটা আর কি 2 এর নিয়ম মেনে চলছে। তো যেহেতু এখানে আমাদের যে অক্সিজেনের যে ইলেকট্রন বিন্যাসটা সেটা আমরা খেয়াল করে দেখতে পাই, সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। তাহলে এই অক্সিজেন যদি কোনোভাবে 2টা ইলেকট্রন কালেক্ট করতে পারে কারো কাছ থেকে, তাহলে সে হচ্ছে স্থিতিশীল বা হচ্ছে কি হতে পারবে? অষ্টক নিয়ম পূরণ করে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে পারবে। তো এখানে এই যে তার 2টা ইলেকট্রন প্রয়োজন, বা কারো সাথে বন্ড করলে বা কারো সাথে হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করলে, তাহলে সে কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে বা 2টা ইলেকট্রন কোনোভাবে শেয়ার করে তার এই যে কক্ষপথটা পূর্ণ করবে। তো এইরকম যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথটা ইলেকট্রন, যতটা ইলেকট্রন গ্রহণ কিংবা দান যেটাই হোক আর কি, তো এটা যতটা ওই যে সংখ্যাটা, ওই সংখ্যাটা হচ্ছে সেই মৌল যোজনী। যেরকম এই অক্সিজেনের 2টা ইলেকট্রন সে যদি পায়, তাহলে সে হচ্ছে কি হতে পারে? ওই অষ্টক নিয়ম পূর্ণ করে সে
তার কক্ষপথটা স্থিতিশীল করতে পারে। এই কারণে তার যোজনী হচ্ছে কত, 2। এরকম ভাবে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে, যেমন যদি আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি, ঠিক আছে, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, 7টা। ঠিক আছে, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কয়টা, 7টা। অর্থাৎ সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে কিন্তু সে কি হতে পারবে, স্থিতিশীল হতে পারবে। তাহলে এখানে যে এক, এই যে পরিমাণটা, এই এক হচ্ছে আমাদের ক্লোরিনের জন্য যোজনী। এরকম ভাবে হচ্ছে মনে রাখবা, ঠিক আছে। আমাদের এই অক্সিজেন না আসে অন্য কোনো পরমাণু তো আসতে পারে, তাই না, এই কারণে। ওকে, এরপর দেখো আমাদের হচ্ছে পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা ছিল অ্যাসিডের ধর্ম কোনটা। ঠিক আছে, আমরা হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে একটা প্রশ্ন দেখলাম ক্ষার সম্পর্কিত, যেখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্লোরাইড যে অ্যান্সারটা ছিল আমাদের, এখানে সরাসরি বলছে যে অ্যাসিডের যে ধর্ম সেটা কোনটা। এখানে অ্যান্সার সহ চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের যে ওই যে নীল লিটমাসকে লাল করে এরকম যে একটা যে আমরা বৈশিষ্ট্যগুলো পড়ার সময় যে অ্যাসিডের একটা বৈশিষ্ট্য পড়ছিলাম, তো সেই বৈশিষ্ট্য হচ্ছে এরকম। আমরা যদি লিটমাস কাগজ, এই লিটমাস কাগজটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে লাল, অর্থাৎ ব্লু এন্ড হচ্ছে রেড। তো এখানে অ্যাসিডের মধ্যে যদি ব্লু কালারের লিটমাস পেপারকে যদি ওই অ্যাসিডের মধ্যে ডুবানো হয় তাহলে সেটার কালার পরিবর্তন হয়ে ব্লু থেকে রেড হয়ে যাবে। ঠিক আছে, ব্লু থেকে রেড হয়ে যাবে। তো এটা হচ্ছিল আমাদের আর কি এখান থেকে প্রশ্ন। কোথায় চলে গেলাম, এই যে এটা। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাসিডের একটা সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ একটা রাসায়নিক ধর্ম হলো ক্ষারীয় নির্দেশক, অর্থাৎ এই যে লিটমাস পেপার আর কি, যেটা লিটমাস কাগজকে লাল রঙে পরিণত করে, অর্থাৎ নীলকে লাল রঙে পরিণত করে। অন্যদিকে ক্ষার যদি হয়, ঠিক আছে, ক্ষার অর্থাৎ এটা যদি সোডিয়াম ক্লোরাইড হইতো, ঠিক আছে, আমরা এর আগে যে দেখলাম, ধরো এটা হচ্ছে আমাদের কি, এটা অ্যাসিড যেহেতু সেহেতু আমরা ধরে নিলাম H2SO4, এরকম একটা অ্যাসিড। এই অ্যাসিডকে আমরা হচ্ছে এখানে চোবাইছি, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি, এই H2SO4, এখানে হচ্ছে আমরা নীল লিটমাস দিচ্ছি, এটা লাল হয়ে গেছে। তো যদি এখানে যদি আমরা কি নিতাম, NaOH নিতাম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড নিতাম, তাহলে এটার কালার যদি আমাদের লাল থাকতো তাহলে সেটা কি হয়ে যেত, নীল হয়ে যেত। লাল থাকলে সেটা নীল হয়ে যেত। এটা সাধারণ একটা ধর্ম। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা পড়ছো। ওকে, এরপর দেখো আমাদের যে পরবর্তী প্রশ্নটা ছিল সেটা ছিল পিঁপড়াতে কোন অ্যাসিড থাকে। ঠিক আছে, পিঁপড়া, ঠিক আছে, পিঁপড়াতে যে অ্যাসিড থাকে এটা আসলে কিভাবে বোঝা গেল। অ্যাসিডের একটা ভৌত ধর্ম আছে, অ্যাসিডের একটা সাধারণ ভৌত ধর্ম আছে, সেটা হচ্ছে যে অ্যাসিড যদি কোথাও লাগে বা অ্যাসিড যদি তোমার শরীরে বা হচ্ছে কোথাও লাগে তাহলে হচ্ছে একটা হচ্ছে জ্বালার মতো একটা হচ্ছে অনুভূতি হয়। ঠিক আছে, তো পিঁপড়া যদি তোমাদের মধ্যে এমন কেউ আছে, আমি আশা করি তোমাদের সবাই এখানে যারা আছে তোমরা হচ্ছে কখনো না কখনো হচ্ছে পিঁপড়ার কামড় খাইছো না। তো এই পিঁপড়ার কামড় খেলে কিন্তু একটু হচ্ছে জ্বালা করে, তাই না। তো এখন ওই যে জ্বালাটা, এটা একটা ধর্ম গেল। আবার ওই যে পিঁপড়ার কামড়টা তুমি হচ্ছে তোমার গায়ে যদি পিঁপড়া কামড় দেয় তাহলে ওইখানে যদি একটু সামান্য পরিমাণে চুন লাগাও তাহলে কিন্তু ওই জ্বালাটা কি হয়ে যায়, নিরাময় হয়ে যায়, তাই না, জ্বালাটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। এর কারণটা হচ্ছে চুন হচ্ছে একটা কি, ক্ষার, এবং পিঁপড়া কামড় দিছে সেখানে আছে অ্যাসিড। তো এই যে অ্যাসিড এবং ক্ষার, তুমি যে ওই যে অ্যাসিডে যে ক্ষার লাগাইলা এর ফলে কি হইলো, এখানে একটা বিক্রিয়া ঘটছে যেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এর ফলে তোমার ওই জ্বালাটা হচ্ছে মানে ওই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এখানে প্রশমিত হয়ে গেছে এবং তোমার ওই জ্বালাটা নিরাময় হয়ে গেছে। তো এই কারণে আসলে আমরা বুঝতে পারি যে পিঁপড়ার যে কামড় দেয় বা পিঁপড়াতে যে আমাদের বা পিঁপড়ার যে অ্যাসিড থাকে, এই বিষয়টা হচ্ছে আসলে প্রমাণ পাওয়া যায়। ওকে, তো পিঁপড়াতে যে অ্যাসিডটা থাকে ওই অ্যাসিডটার নাম তাহলে কি, ওই অ্যাসিডটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ওই অ্যাসিডটার নাম কি, ফর্মিক অ্যাসিড। মনে থাকবে এই জিনিসটা, মনে রাখবা যে পিঁপড়াতে যে অ্যাসিডটা থাকে, পিঁপড়া যে অ্যাসিডটা বহন করে সেটা হচ্ছে কি, ফর্মিক অ্যাসিড। ওকে, তো এটা খুবই হচ্ছে মানে পাতলা এবং হচ্ছে খুবই যে ওই সালফিউরিক অ্যাসিড বা HCl অ্যাসিডের মতো অতটা কি ক্ষতিকর না, এটা হচ্ছে খুবই একটা আর কি পাতলা ধরনের অ্যাসিড। ঠিক আছে, ওকে। তো এখানে যেমন ধরো আরো আছে, শুধুমাত্র পিঁপড়া না, যেমন পিঁপড়া, হ্যাঁ, মৌমাছি, এই ধরনের যে আসলে ইয়েগুলো আছে, এই ধরনের যে প্রাণীগুলো আছে বা জীবগুলো আছে, এরা হচ্ছে তাদের যে ওই যে যে ইয়েটা আছে যেটাতে আসলে তারা কামড় দেয়, ওইখানে হচ্ছে ফর্মিক অ্যাসিডটা হচ্ছে তারা বহন করে, ফর্মিক অ্যাসিড, যেটা ইংরেজিতে এইভাবে লেখা হয়। বা এটাকে আবার হচ্ছে এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা কিন্তু আবার হচ্ছে একটা হাইড্রোকার্বন। ঠিক আছে, একটা হাইড্রোকার্বন যেটাকে আমরা হচ্ছে মিথানোইক অ্যাসিড বলে থাকি। ঠিক আছে, তো এই বিষয়বস্তুগুলো আমরা পড়বো রসায়নের। আমরা হচ্ছে তোমরা যদি কোর্সের অ্যাক্সেসটা হচ্ছে নিয়ে থাকো তাহলে তার মধ্যে গত সেশনে আমরা হচ্ছে কিছু ক্লাস এবং হচ্ছে রেকর্ডেড আকারে রাখছিলাম, যেগুলো হচ্ছে পরবর্তী সময়ে যত বেঁচে আসুক তারা হচ্ছে দেখে বেসিকটাকে ক্লিয়ার করতে পারবে। তো এর মধ্যে আমরা রসায়নের যে জৈব যৌগ অধ্যায়টা আছে সেই অধ্যায়টা হচ্ছে আলোচনা করে দেওয়া আছে।
এবং তোমরা নিশ্চয়ই তোমাদের এসএসসি প্রিপারেশনের সময় ওই চ্যাপ্টারটা পড়ছো। তো ওইখান থেকে তোমরা এই জৈব যৌগের মধ্যে আরো যে ট্রিক কোশ্চেন আসার মতো সম্ভাবনা থাকে সেগুলো জানতে পারবা। তো ওইগুলা ক্লাস কিন্তু আমরা এবারও নিব, সমস্যা নাই, আমরা ধারাবাহিকভাবে নিব। তবে তোমরা ওই রেকর্ড ক্লাসগুলো দেখলে নিজেদের বেসিকটাকে আরো স্ট্রং করতে পারবা শুরু থেকে, ঠিক আছে। এখানে এটাকে আবার মিথানোইক অ্যাসিডও বলা হয়ে থাকে। তাহলে এখানে ফর্মিক অ্যাসিড এই নামটা না দেওয়া থেকে যদি আমাদের মিথানোইক অ্যাসিড নাম দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদেরকে জিনিসটা বুঝতে হইতো। ওকে, এখানে দুই রকম নাম হচ্ছে কি, এটা হচ্ছে মানে সায়েন্টিফিক নাম বা হচ্ছে বলতে পারো রাসায়নিক নাম এরকম, আর এটা হচ্ছে মূলত বাণিজ্যিক নাম, ঠিক আছে, বাণিজ্যিক নাম। ওকে, আচ্ছা, এরপর আসো পরবর্তী যে আমাদের প্রশ্নটা ছিল সেটা ছিল হচ্ছে 55 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটা? সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটা? ওকে, তো আমি তো কিছুক্ষণ আগে উদাহরণ দেওয়ার সময় ওই যে H2SO4 লিখছিলাম, যেটা ছিল আমাদের সালফিউরিক অ্যাসিড। ওকে, আর হচ্ছে আমাদের যে এই যে HCl যেটা আছে এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তো এটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা তো আসলে অ্যাসিড না, এটা হচ্ছে ক্ষার, যেটাকে আমরা বলছিলাম কি সোডিয়াম হাইড্রোক্লোরাইড। আর এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের যে আহ এটার নাম কি সোডিয়াম সালফেট। হ্যাঁ, এটার নাম হচ্ছে সোডিয়াম সালফেট। তো এখানে দেখো এই সংকেতগুলোর সাথে সাথে তোমাদের কিন্তু নামগুলো জানা থাকতে হবে। বিশেষ করে আহ বিশেষ করে যেগুলো হচ্ছে আমরা বইয়ের মধ্যে, আমাদের বইয়ের মধ্যে সব সময় পড়ছি, এই জাতীয় অ্যাসিড এবং ক্ষার যেগুলো আছে এগুলার সংকেত সহ, এদের নাম সহ আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই টাইপের প্রশ্ন আমাদের আসবে, ঠিক আছে। তো আমরা সাধারণভাবে হচ্ছে কোনগুলোর সাথে পরিচিত, আমরা সাধারণভাবে হচ্ছে ধরো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, যেমন এখান থেকে এই যে চারটা উদাহরণ, যেটা যেটা হচ্ছে আমাদের আবার সোডিয়াম সালফেট, তারপর হচ্ছে আমাদের কি অ্যামোনিয়া, এরকম যে নামগুলো আছে যেগুলো হচ্ছে আমরা আমাদের এসএসসি সিলেবাসে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আলোচনায় আসছে, সেই ধরনের ক্ষার এবং অ্যাসিড গুলো সংকেত সহ নাম সহ আমরা হচ্ছে শিখবো। আর এটা ছক আকারে তোমাদের লেকচার শিট আকারে প্রোভাইড করব, যেগুলো হচ্ছে তোমরা দেখে পড়ে নিবা, কেমন? আচ্ছা, দেখি এরপর আমাদের কি ছিল। এরপর ছিল হচ্ছে আমাদের 59 অর্থাৎ 59 নাম্বার প্রশ্ন আসছিল, যেটা ছিল যে খাবার লবণের সংকেত কোনটা? ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমাদের কি সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা হচ্ছে কি খাবার লবণ। খাবার লবণের যে রাসায়নিক সংকেত সেটা কি এটা। তো অ্যান্সারটা যদি হাইড করা যেত আগের গুলার মতো তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে অ্যান্সার নেওয়া যেত, জিনিসটা ভালো হইতো। তাহলে আমরা হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনে খাবার যে লবণটা ব্যবহার করি তার যে রাসায়নিক নাম সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কেন? এখানে হচ্ছে এই যে আমাদের খাবার লবণ যেটা দিয়ে তৈরি হয়, যে মৌল দুইটা দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে কি একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরাইড, ক্লোরিন, ঠিক আছে। সোডিয়াম এবং ক্লোরিন একত্রিত হয়ে বন্ড করে আমাদের হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ এটা তৈরি করে। ওকে, এর রাসায়নিক সংকেতটা হচ্ছে কি NaCl, কেমন? এরপর কি আছে? এরপর হচ্ছে এখানে যে নিচের অপশনগুলো দেওয়া আছে সেই নিচের অপশনগুলোর মধ্যে কোন মৌলটা নিষ্ক্রিয় গ্যাস? ঠিক আছে, এখানে নিষ্ক্রিয় গ্যাস বলতে কি বোঝায়? পর্যায় সারণীর যে মৌলগুলা 18 নাম্বার গ্রুপে আছে এবং এই মৌলগুলার যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে ধর্মটা, এদের সর্বশেষ কক্ষপথ হচ্ছে ইলেকট্রন দ্বারা পূর্ণ। এদের সর্বশেষ কক্ষপথ কি? এদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ। এর ফলে এদেরকে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এরা স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে, যদি কোনো বিক্রিয়ায় এদের অংশগ্রহণ করানোর চেষ্টা করো তাহলে কি এরা কোনো প্রকার বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, ঠিক আছে। তো এই কারণে এই যে ধর্মটা আছে, বিশেষ করে তাদের সর্বশেষ কক্ষপথটা হচ্ছে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে, এবং হচ্ছে এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর এরা হচ্ছে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থান করে। তো ওই পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে যতগুলা মৌল আছে সবগুলা মৌল হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস, সবগুলা মৌল কি নিষ্ক্রিয় গ্যাস। এখানে যে ইয়েগুলো আছে যেমন হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন তার কম আছে, ঠিক আছে। ক্লোরিনের অপশনটা দুইবার চলে আসছে এখানে। তো যাই হোক, তো এখানে ক্লোরিনের ব্যাপারটা বুঝতে পারলে। তারপর হচ্ছে এখান থেকে কার্বন, তো কার্বনের যে আমাদের কার্বন তো আমরা তো কিছুক্ষণ আগেই পড়ে আসলাম যে হাইড্রোকার্বন বা জৈব যৌগ, এখানে হচ্ছে আমাদের কার্বন থাকে, কার্বনের সাথে যুক্ত হয়ে হচ্ছে ওই হাইড্রোজেন যুক্ত হয়ে বিভিন্ন রকমের হাইড্রোকার্বন তৈরি করে। তাহলে তো কার্বন তো অবশ্যই এখানে তার শেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ না, তাই না? তো কার্বনের যোজনী কিন্তু আসলে ভেরি করে,
ঠিক আছে, কার্বনের যোজনীটা উঠানামা হয়, তবে এর যে সাধারণ যে যোজনীটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে 4 আর কি, ঠিক আছে 4। তো কার্বনের যোজনী 4, ক্লোরিনের 1, ক্লোরিন এখানে 2টা আছে। আর এখানে যে নিয়ন যে গ্যাসটা আছে, নিয়ন গ্যাসটার সর্বশেষ কক্ষপথটা এখানে খেয়াল করো, এই যে ব্যাখ্যাটা দেখো। পর্যায় সারণীর যে 18 নম্বর গ্রুপটা আছে, 18 নম্বর গ্রুপকে হচ্ছে মৌলীয় মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, যেগুলোকে হচ্ছে নোবেল গ্যাসও বলা হয় ইংরেজিতে। এর কারণ হচ্ছে এদের সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ সর্বশেষ যে ইলেকট্রনের যে কক্ষপথটা আছে সেটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এবং এরা রাসায়নিকভাবে অন্য কোনো মৌলের সাথে সহজে বিক্রিয়া করে না। তো এই যে গ্যাসগুলো, এগুলো হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেরন, রেডন, এগুলো হচ্ছে আর কি। দেখো এখানে হচ্ছে হিলিয়ামের কথা বলছে, হাইড্রোজেন হিলিয়াম। হিলিয়ামের হচ্ছে সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 2টা। হিলিয়ামের সর্বমোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। এবং এর যে ইলেকট্রনের যে কক্ষপথ সেটা হচ্ছে তার একটাই মাত্র কক্ষপথ, এবং একটা মাত্র কক্ষপথ হচ্ছে কি 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। তো এই যে দেখো একটা মাত্র কক্ষপথ এবং একটা মাত্র কক্ষপথ 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ, তার মানে সে কিন্তু 2 এর নিয়ম মেনে চলছে। পর্যায় সারণীতে যতগুলা মৌল আছে সবগুলা মৌলের মধ্যে এই হিলিয়ামটাই একমাত্র মৌল যে হচ্ছে 2 এর নিয়ম মেনে নিজের সর্বশেষ কক্ষপথটা বা একমাত্র কক্ষপথটাকে ইলেকট্রন দ্বারা পূর্ণ রাখছে। হিলিয়াম হচ্ছে একমাত্র মৌল যে হচ্ছে ওই স্থিতিশীলতা অর্জনের জন্য বা নিষ্ক্রিয় গ্যাস এই টাইটেলটা অর্জনের জন্য সে হচ্ছে 2 এর নিয়ম মেনে চলছে। অন্য আর কোনো মৌল অষ্টক অন্যান্য নিয়ম ব্যতীত, অর্থাৎ এই 2 এর নিয়ম হচ্ছে ছাড়া, মানে 2 এর নিয়ম হিলিয়াম ব্যতীত অন্য কেউ হচ্ছে মানে না, এই আর কি। ঠিক আছে, তারপর নিয়ন। নিয়ন যে গ্যাসটা আছে এর সর্বশেষ কক্ষপথটা হচ্ছে কি, এর সর্বমোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। নিয়ন যেটা হচ্ছে আমাদের আর কি অপশনে আছে, সর্বমোট ইলেকট্রন কয়টা? 10টা। তাহলে 10টা প্রথম কক্ষপথে 2টা থাকে, বাকি যে 8টা আছে সেটা তার সর্বশেষ কক্ষপথে থাকে। তো এখানে এর এখানে যে ইলেকট্রন আছে এবং হচ্ছে যে সর্বশেষ কক্ষপথটা আছে 2 নাম্বার কক্ষপথ, এখানে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। তো এখানে 8টা ইলেকট্রন থাকার ফলে সে কিন্তু তার সর্বশেষ কক্ষপথটাকে কি করছে? ইলেকট্রন দ্বারা পূর্ণ করছে। 8টা ইলেকট্রন আছে, অষ্টক নিয়ম মেনে চলছে। তো এই কারণে আমাদের যে নিয়নটা আছে সেটা কিন্তু কি, সেটা হচ্ছে, আচ্ছা এখানে কি তোমাদের ইয়ে হয়ে গেছে, সম্পূর্ণটা দেখা যায় না স্ক্রিন? যদি কারো কিছু জানা থাকে বা কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আমি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো, শুধুমাত্র তো পড়াইলে হবে না। তো আমাদের রসায়ন থেকে এই কয়েকটা প্রশ্ন ছিল। কয়টা ছিল তাহলে আমরা একটু, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8, এবং এখানে হচ্ছে এই স্লাইডের মধ্যে আমরা 8টা দেখতে পাচ্ছি। মূলত আমাদের 10টা কোশ্চেন আসছিল। তো মেবি হচ্ছে কোনোটা কোনো 2টা হয়তো স্লাইডে অ্যাড করার সময় হয়তো বাদ পড়ে গেছে কোনোভাবে। তো যাই হোক, যে 2টা বাদ পড়ছে আমি একটু দেখে তোমাদের নেক্সট আমি হচ্ছে যে ক্লাসটাই নিই, তো সেখানে হচ্ছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো একটা ব্যাপার তোমাদেরকে বলি, তোমাদের হচ্ছে এই যে ক্লাসগুলো হবে, ঠিক আছে, তোমাদের সাথে যে ক্লাসগুলো হবে, বিশেষ করে যে সাবজেক্টগুলো ক্লাস হবে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ম্যাথ, বিজ্ঞানের মধ্যে থাকবে হচ্ছে রসায়ন পদার্থ, এবং হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা দক্ষতা যাচাই আর কি। তো এই মানে আমরা বলতে পারি যে আমাদের টোটাল হচ্ছে 6টা সাবজেক্ট, ঠিক আছে? তো 6টা সাবজেক্টের মধ্যে আমি হচ্ছে ওই তোমাদের যে বাংলা, ইংরেজি এবং হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এই যে 3টা বিষয় আছে, এই 3টা বিষয়ে সাধারণত হচ্ছে আমি ক্লাস নিব তোমাদের আর কি রেগুলার, বা এই 3টা সাবজেক্টে তোমরা হচ্ছে আমাকে রেগুলার পাবা, ঠিক আছে? তবে মাঝে মাঝে আমি তোমাদেরকে হচ্ছে রসায়ন কিংবা পদার্থবিজ্ঞান এর ক্লাস নিব, কিংবা হচ্ছে ম্যাথে আর কি, মাঝে মাঝে, ঠিক আছে, সবসময় না। এই সাবজেক্ট গুলোর জন্য তোমাদের রেগুলার ভাবে হচ্ছে নাইমুর স্যার এবং হচ্ছে আমাদের রনি স্যার তোমাদের ক্লাস নেবে। কারণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে নির্দিষ্ট টিচার, বা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্দিষ্ট টিচার না হলে ওই ক্লাস করে হচ্ছে আর কি আনন্দ আসে না, বা হচ্ছে ওই ক্লাসটা আসলে ইম্পর্টেন্স পায় না। তো দেখা যায় যে এক টিচারে যদি সবগুলো ক্লাসে হচ্ছে ঘুরে ফিরে যায়, বা এক টিচারে যদি সবসময় প্রায় প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস নেয়, তাহলে কিন্তু ওই সাবজেক্টের গুরুত্বটা ঠিক মতো আসে না। যেমন আমি আজকে বাংলা নিলাম, আবার হচ্ছে আমি হচ্ছে গণিত নিচ্ছি, আমি হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান নিচ্ছি, রসায়ন নিচ্ছি, সবগুলো যদি একজন টিচারই নেই তাহলে কিন্তু জিনিসটা আসলে বাজে লাগে, ঠিক আছে? নিতে পারবো, ঠিক আছে, তবে জিনিসটা আসলে খারাপ দেখায়। তো এই কারণে মূলত আমরা হচ্ছে 3জন বা 4জন টিচার আমরা থাকবো। তো আরো টিচার তোমরা পাবা, ঠিক আছে, স্পেশাল ক্লাসগুলোর জন্য। তো এখানে আমাদের আমি বিশেষ করে বাংলা, ইংরেজি এবং হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এই 3টা সাবজেক্টের জন্য রেগুলার থাকবো। তবে মাঝে মধ্যে বিশেষ কিছু আলোচনা, বা হচ্ছে ধরো কোনো হচ্ছে নিউজ, বা কোনো রকমের যদি কোনো পরামর্শ ভিত্তিক আলোচনার দরকার হয়, সেক্ষেত্রে আমি তোমাদের সাথে এরকম ভাবে জুম লাইভে কিংবা ইউটিউব ভিডিওতে, কিংবা তোমাদের আমাদের যে ফেসবুক পেজটা আছে সেইখানে
অথবা আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে তোমাদের সাথে হচ্ছে প্রতিনিয়ত দেখা হবে আমার, ঠিক আছে। তারপর তোমাদের হাবিব স্যার আছে, উনি হচ্ছে মাঝে মাঝে ক্লাসে আসবে। তবে রেগুলার আর কি হচ্ছে আমি, তোমাদের রনি স্যার এবং হচ্ছে তোমাদের নাইমুর স্যার যিনি গতকাল ক্লাস নিয়েছে, তার হচ্ছে রেগুলার ক্লাস থাকবে, ঠিক আছে। তো কোনো প্রকার কোনো কিছু দরকার বা প্রয়োজন বা কোনো কিছু জানার থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবা। কিভাবে জানাবা? তোমরা ইতিমধ্যে যারা আমাদের প্রথম ব্যাচে ভর্তি হয়ে গেছে তাদের জন্য তো একটা মেসেঞ্জার গ্রুপ আছে, তোমরা সেখানে হচ্ছে গ্রুপে হচ্ছে মেসেজ করতে পারো, অথবা আমাদের যে গ্রুপটা আছে ডিপ্লোমা এডমিশন কেয়ার বা এডমিশন হেল্পলাইন নামে ফেসবুক গ্রুপটা, সেখানে পোস্ট করতে পারো, বা আমাদের সাথে সরাসরি ইনবক্সে মেসেজ দিতে পারো, বা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে এসএমএস দিতে পারো। স্যার ডিপ্লোমা অ্যাডমিশন টেস্টে এমসিকিউ তো ক্লাস 9-10 এর বই থেকেই আসবে তাই না? হ্যাঁ, 9-10 এর বই থেকে আসবে, 9-10 এর বাইরে, বইয়ের বাইরে থেকে কিছু আসবে না, ঠিক আছে। অর্থাৎ এসএসসি সিলেবাস, এসএসসি সিলেবাসটা হচ্ছে স্যার সাধারণত, এসএসসি সিলেবাসটা সাধারণত হচ্ছে ওই 9-10 নবম এবং দশম ভোকেশনাল তোমরা হচ্ছে সাধারণত 2টা পরীক্ষা দাও তো, এবং হচ্ছে তোমাদের যে মূল বইটা আছে সেটাকে 2 ভাগ করা হয়। তো ওই 2 ভাগ একত্রিত করে হচ্ছে মূলত এসএসসি সিলেবাস। আর তোমাদের হচ্ছে এসএসসি সিলেবাসের বাইরে বলতে তোমাদের যে অ্যাপটিটিউড টেস্ট একটা টপিক আছে না, বা যেটাকে আমরা সাধারণ জ্ঞানও বলতে পারি, ঠিক আছে। তো ওই টপিকে যে 10টা এমসিকিউ থাকবে সেটা আসলে সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞানই, তো ওইটা আসলে আমাদের এমসিকিউটা বা ওই ধরনের এমসিকিউ গুলো আমাদের হচ্ছে আর কি বইয়ের যে সিলেবাসটা সেটার বাইরে থেকে আসবে। কারণ সাধারণ জ্ঞান তো সাধারণ জ্ঞান, সেটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, বুঝতে পারছো? জি স্যার। স্যার তাহলে হচ্ছে যেমন রসায়ন, এটার কোন কোন চ্যাপ্টারটা বেশি পড়তে হবে? হ্যাঁ, এটা একটা বিষয়, ভালো একটা কোশ্চেন করছো। তো এটা নিয়ে আমি তোমাদেরকে লং একটা হচ্ছে ক্লাস নিব, যেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই সাবজেক্ট, ওই যে বললাম মাঝে মাঝে আমি তোমাদের হচ্ছে আহ, বিশেষ পরামর্শমূলক এবং হচ্ছে এরকম ক্লাস রাখবো বললাম না, তো সেরকম একটা ক্লাস আমরা নিব কিছুদিনের মধ্যেই, লং ক্লাস। এটা আমি প্রিপেয়ার করতেছি কিভাবে? আমাদের ওই 2025 সালের যে পরীক্ষাটা হয়েছিল, ওই পরীক্ষাতে যে 70টা প্রশ্ন আমাদের আসছিল, সেই 70টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নকে আমরা অ্যানালাইসিস করব। যেমন ধরো এখানে রসায়নের জন্য 10টা প্রশ্ন, তাই না? তো এখান থেকে ধরো এই প্রশ্নটা কোন অধ্যায় থেকে আসছে এবং এটা কোন টপিক থেকে আসছে। এটা তো স্বাভাবিকভাবে জৈব যৌগ, যে আমাদের একাদশ অধ্যায় জৈব যৌগ না, ওই জীবাশ্ম জ্বালানি কিংবা জৈব যৌগের যে চ্যাপ্টারটা ছিল, তাই না? তো ওইখান থেকে আমাদের কোন টপিক থেকে আসছে এটা তো আমরা দেখলে বুঝতে পারতেছি। তো এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা এমসিকিউ কে আমরা হচ্ছে এইভাবে অ্যানালাইজ করতেছি। আর কয়েকটা বাকি আছে, বিশেষ করে ওই যে আমাদের অ্যাপটিটিউড টেস্ট জাতীয় যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা মিল করানোর চেষ্টা করতেছি, যে এগুলা তোমাদের এসএসসির কোনো অংশে আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলোকে একত্রিত করে আমরা একটা ক্লাস নিব। তো সেই ক্লাসে আমি থাকবো ইনশাল্লাহ। তো ওই ক্লাসের মধ্যে আমরা আর কি বুঝতে পারবো যে আমাদের রসায়নের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো এবং ওই চ্যাপ্টারের কোন টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। জি স্যার। ওকে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।